বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে দুইটা ব্লক নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে, এমসিকিউ ভিত্তিক আলোচনা এবং ক্ষয়ের যে প্রশ্নগুলো সেগুলো আমরা আসলে যেটা বলতেছি ইতিমধ্যে আলোচনার মধ্যে, এবং একই সাথে যেগুলো বাকি থাকবে সেগুলো আমি এগুলো নিয়ে আলোচনা করব পরে, এবং যেটা সিকিউ যে প্রশ্নগুলো এখান থেকে আসে সেগুলো একই সাথে পরবর্তীতে নেক্সট ক্লাসগুলোতে দেখবে। তো আজকে হচ্ছে ব্লক ভিত্তিক সর্বশেষ আলোচনা বলতে পারো। তো আমরা প্রথমে আসি ডি ব্লক মৌলসমূহের সাধারণ ধর্মাবলী বা বৈশিষ্ট্য বলতে পারি কী কী। এরা হচ্ছে সবচেয়ে ভারী মৌল, আর ভারী মৌল হওয়ার কারণে এদের ঘনত্ব বেশি, গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি, বিদ্যুৎ পরিবাহী তাপ, মানে একসাথে তিনটাই মনে রাখতে পারবে। এরপরে এদের আয়নীকরণ শক্তি, দৈত্রিণাত্মকতা এগুলো হচ্ছে আমার এস ব্লক মৌল থেকে বেশি, ফি ব্লক মৌল থেকে কম, কারণ এটা এস ব্লকের ডানে অবস্থিত, ফি ব্লকের বামে অবস্থিত, এটা এমনিতেই মনে থাকবে। এরপরে রঙিন যৌগ গঠন করে, মানে ডিসকালার, মানে কালার ডিসকালার সব আসলে রঙের যৌগ গঠন করে এরা। এদের কারণ এদের ডি অরবিটাল খালি থাকে, মানে আমরা জানি যে আমাদের এসে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, পিতে সর্বোচ্চ হচ্ছে 6টা ইলেকট্রন এবং ডিতে 10টা, এফে হচ্ছে 14টা ইলেকট্রন প্রবেশ করতে পারে। তো ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমার শুধুমাত্র D10 হয় কোন জায়গায়, আমার হচ্ছে যে জিঙ্কের ক্ষেত্রে গিয়ে, বা ওই গ্রুপটা মানে 12 নম্বর গ্রুপে গিয়ে, কিন্তু বাকি গ্রুপগুলোতে কিন্তু পুরোপুরি ডি যে 10 হয় সেটা কিন্তু ফিল আপ হয় না। ঠিক আছে, এই যে ফিল আপ হয় না, এর কারণে আসলে এরা যোজনী ট্রান্সলেট হয়ে পরিবর্তন হয়, এরা রঙিন যৌগ গঠন করে ফেলতে পারে। এরপর আছে প্যারাচম্বক। আসলে একটু ওই পেজে আমরা প্যারাচম্বক, প্যারাম্যাগনেটিক এগুলো নিয়ে আলোচনা করব। প্যারাম্যাগনেটিক প্রকৃতির আসলে ডি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন থাকে, মানে বিজোড়, অযুগ্ম মানে বিজোড় ইলেকট্রন থাকে, আর যুগ্ম মানে হচ্ছে জোড়। এরপরে যদি বলি, এরপরে রয়েছে আমাদের কিছু মৌল অনুঘটক হিসেবে কাজ করে। অনুঘটক মানে কি? অনুঘটক বা প্রভাবক নিয়ে যদি কথা বলি তাহলে সেটা হচ্ছে যে এরা কোনো একটা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, অথবা কোনো একটা বিক্রিয়ার গতিকে এরা মন্তর করে দেয়, মানে ধীর করে দেয়, মানে মোট কথা বিক্রিয়ায় এরা প্রভাব ফেলে। এরপর হচ্ছে উচ্চ টান সহতা, মানে এরা তুমি অনেক হাই প্রেশারে টানতেছো, ভাঙতে চাচ্ছ, এরা সহজে ভাঙবে না, অনেক বেশি প্রেশার ক্রিয়েট করলে পরে তারপরে আর ভাঙবে। ঘাত সহতা এবং যে নমনীয়তা যে ব্যাপারটা, এরা হচ্ছে যে যেহেতু ভারী মৌল অথবা যেহেতু ঘনত্বটা অনেক বেশি, সেই ক্ষেত্রে এদের যেটা হয় যে তুমি এদেরকে খুব সহজে ভাঙতে পারবে না, অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতে হবে সেই ক্ষেত্রে। এরপর হচ্ছে সংকর ধাতু তৈরি করে। যোজনী পরিবর্তন হওয়ার অন্যতম একটা কারণ হিসেবে এরা সংকর ধাতু বলি, রঙিন যৌগ বলি, এটা করতে পারে। এবং এখানে আমি ছোটো করে একটা আলোচনা করি, সেটা হচ্ছে যে সরাসরি এই আলোচনাটা যে আমাদের ডি ব্লক যে মৌল, এদের ডির মধ্যে ইলেকট্রন কয়টা থাকবে। একটা ইলেকট্রন বিন্যাসের মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যেই ব্লকে প্রবেশ করে তাকে সেই ব্লক মৌল বলা হয়ে থাকে। তার মানে আমার যদি সর্বশেষ ইলেকট্রনটা ডি ব্লকে প্রবেশ করে তাহলে আমি তাকে ডি ব্লক মৌল বলবো। এখন ডি ব্লকের ক্ষেত্রে যদি দেখো যে D1 2 3 4 5 6 7 8 9 10 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এটা ডি ব্লক মৌল। ঠিক আছে, কিন্তু অবস্থান্তর মৌল কী হবে, এটা একদম নতুন একটা টার্ম, আমরা ওখানে সংজ্ঞাটা দেখবো, এখানে আমি ছোটো করে আলোচনা করি। সেটা হচ্ছে যে অবস্থান্তর মৌল হচ্ছে যার ডি এর মধ্যে, মানে সর্বশেষ ইলেকট্রনটা অবশ্যই ডিতে প্রবেশ করতে হবে, এটা একবারে বাধ্যতামূলক। তবে সেখানে আমার শর্তটা হচ্ছে অবস্থান্তর মৌলের ক্ষেত্রে D1 থেকে D9 হবে, মানে D10 হওয়া যাবে না। D10 হলে সেটা অবস্থান্তর মৌল হবে না, সেটা তখন অবশ্যই ডি ব্লক মৌল হবে। তাহলে এখানে একটা প্রশ্ন আমি যদি বলি, এটা নোট করে অবশ্যই উত্তরটা লিখতেই পারো, বইতে অবশ্যই উত্তর পাবাও, যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, ভুল বলেছি, সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল, কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল নয়। আবারও মনে হয় উল্টো আমি প্রশ্নটা লিখে দিচ্ছি যে কোশ্চেনটা আসলে কি। হ্যাঁ, প্রশ্নটা মনে পড়লো, সকল অবস্থান্তর মৌল, মানে অবস্থান্তর মৌল তোমার ডি ব্লক মৌল হবে, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল হবে না। ব্যাখ্যা করো। সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কারণ তুমি যদি দেখো এখানে আমার D1 থেকে D1 থেকে 9 পর্যন্ত, আর এখানে হচ্ছে D1 থেকে D10 পর্যন্ত, তার মানে এখানে আমার D1 থেকে D9 অটো আছে, উল্টা একটা বেশি আছে, মানে D10 অতিরিক্ত আছে। তার মানে নিঃসন্দেহে অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল অবশ্যই, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কারণ আমার D10 কিন্তু অবস্থান্তর মৌল নয়, এটা যদিও ডি ব্লক মৌল। এই জন্য তো কারণটা হিসেবে ব্যাখ্যা দিয়ে অবশ্যই উদাহরণ দিতে হবে।
এখানে আরেকটা কথা বলছি, সেটা বলতে ভুলে গেছি, যে একাধিক যোজ্যতা বা জারণ ধর্ম প্রদর্শন করে। অবশ্যই এটা হতেই হয়, এদের যোজনী পরিবর্তন করে বা একাধিক যোজনী আছে বলেই এরা জটিল যৌগ, এই যে এখানে পাওয়া জটিল যৌগ গঠন করে, প্রভাবক হিসেবে কাজ করে, সংকর ধাতু তৈরি করে, বিভিন্ন ধরনের বা বিশেষ ধরনের অক্সাইড যৌগ তৈরি করে, এরকম, বা রঙিন যৌগ তৈরি করে। এর কারণে হচ্ছে যে এরা জারণ অবস্থা চেঞ্জ হয় এদের। কেন হয়? কারণ হচ্ছে যে এদের ডি আসলে সবসময় পরিপূর্ণ থাকে না, এই কারণে। তো এখানে আমাদেরকে বলেছে যে ব্যতিক্রম, যেমন জিঙ্ক এবং ক্যাডমিয়াম যেটা, সেটার স্থির জারণ সংখ্যা মানে 2 হয়, এর বেশি হয় না, কমও হয় না, পরিবর্তনও হয় না। কিন্তু মার্কারি যেটা, সেটার যোজনী 1 হয়, 2 হয়। এভাবে অন্য অনেকই রয়েছে সেখানে যাদের যোজনী পরিবর্তন হতে আমরা দেখি। এখানে বিশেষ ধর্মের মধ্যে ইতিমধ্যে আমি 4টা বলে ফেলেছি, তার মধ্যে আরও দেখো যে অক্সি অ্যানায়ন, যেমন হচ্ছে যে আমার পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে যে আমার পটাশিয়াম ম্যাঙ্গানেজ, যেটা এটা উৎপন্ন করে কী হিসেবে? অক্সি আয়ন হিসেবে, মানে অক্সিজেনের আয়ন হিসেবে। মানে এটাকে এইভাবে লিখি আমরা যে ক্রোমিয়াম, আমি যদি একটা দেখাই ক্রোমিয়াম অক্সিজেন, এটাকে 2 নেগেটিভ দিয়ে লিখি আর কি। এরপর বলেছে যে আমার কী হিসেবে ব্যবহার করে, যে পটাশিয়াম ডাইক্রোমেট, এটাকে বলছে যে তারা চামড়া শিল্পে ব্যবহার করে বা অজ রং উৎপাদন হিসেবে জারক হিসেবে ব্যবহার করে। অজ রং বলতে আমি একটু আগে বলে এসেছি যে ডি ব্লক মৌলগুলো আমার রঙিন যৌগ তৈরি করে, তো সেই জন্যে আমরা সেখানে এটাকে রং তৈরির কাজে, বিভিন্ন রঙের পরিবর্তনের কাজে আমরা সেটাকে ব্যবহার করতে পারি, বিশেষ করে এই যৌগটাকে। তাছাড়া আরও কথা বলেছে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আমরা আগেই বলেছি যে কোনো যৌগে সি থাকলে, চিনার উপায় যে সি থাকলে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা হিসেবে ব্যবহার হয়, কিন্তু এটা ব্যবহার হয় না, এটা কিন্তু সেকেন্ডারি পদার্থ, এই জন্যই ব্যবহার হয় না। এরপরে ক্যাডমিয়ামের ঘনত্ব এখানে দিয়েছে, এটা এতটা জরুরি না, যেটা জরুরি সেটা আমি একটু বক্সে আছে সেটা একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমার ডি ব্লক মৌলসমূহ যারা আছে তাদের আয়নের জলীয় দ্রবণে তাদের কীরকম বর্ণ তারা আসলে দেখায়, সেটা হচ্ছে যে আমার যেটা সিজিয়াম, সেটা কিন্তু হচ্ছে যে বর্ণহীন, মানে কোনো বর্ণ আসলে দেখায় না। এরপরে টাইটেনিয়াম রয়েছে বেগুনি, এরপরে ব্যান্ডিয়াম রয়েছে নীল। ব্যান্ডিয়াম আবার একটা হচ্ছে আমার 4 পজিটিভ, একটা হচ্ছে 3 পজিটিভ। এই পরীক্ষায় এটাই আসলে গোরপাক লাগাবে, বা ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 2 পজিটিভ 3 পজিটিভ রয়েছে, বা আয়রনের ক্ষেত্রে 2 পজিটিভ 3 পজিটিভ রয়েছে। এই জন্য এই কনফিউশনগুলো একটু দূর করে নিতে হবে, যে আমার আসলে আমার আয়রন 2+ বর্ণ কীরকম হয়, যে সেটা আসলে সবুজ হয়, আয়রন 3+ বর্ণ কীরকম হয়, যে সেটা হলুদ হয়। এই জায়গাগুলো আসলে ক্লিয়ার করে নিতে হবে। তো এখানে সবগুলো যা রয়েছে সবগুলো একটু ভালোভাবে পড়ে আসলে আয়ত্তে রাখতে হবে, যে আসলে এটা আমার ধাতু যখন আয়নের বর্ণ শো করে, বর্ণ যখন দেখায়, তখন কি বর্ণ দেখায়, এটা একটু মাথায় রাখতে হবে। সেখানে আমার একমাত্র যে হচ্ছে যে স্ক্যান্ডিয়াম যেটা, সেটা কিন্তু কোনো বর্ণ আসলে দেখায় না, একেবারে বর্ণহীন বলতে পারি। বা আরও একটা রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের জিঙ্ক 2+, এটাও কিন্তু বর্ণহীন, বাকিগুলো কোনো না কোনো বর্ণ আসলে এখানে রয়েছে। এরপরে যদি যাই, সেটা হচ্ছে যে আসলে আমাদের আলোচনা করেছে এখানে অবস্থান্তর মৌল হিসাবে। অবস্থান্তর মৌল কি বলছে? যেসব ডি ব্লক মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে যেসব আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালের আংশিক পূর্ণ, অর্থাৎ তুমি মোট কথা হচ্ছে যখন তুমি বলবা যে যেসব ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে আংশিক পরিপূর্ণ, অর্থাৎ D1 থেকে D9 থাকে, তারাই অবস্থান্তর মৌল হিসেবে গণ্য হয়। তোমাকে এই ক্ষেত্রে আমি প্রশ্ন করতেই পারি যে জিঙ্ক 30 অবস্থান্তর মৌল নয়, কেন? ব্যাখ্যা করো। তাহলে তুমি কীভাবে উত্তর দিবা? এটার ইলেকট্রন বিন্যাস করবা, করে বলবা যে সর্বশেষ ইলেকট্রনটি ডি ব্লকে প্রবেশ করছে এবং সেখানে হচ্ছে D10 হওয়ার কারণে সেটা আসলে অবস্থান্তর মৌল নয়, কারণ আমরা জানি অবস্থান্তর মৌলের D1 থেকে D9 পর্যন্ত হতে হয়, এই জন্য সেটা অবস্থান্তর মৌল নয়। অথবা তোমাকে আমি যদি প্রশ্ন করি যে আসলে আমার কপার এটা অবস্থান্তর মৌল কেন, তাহলে একই রকমভাবে উত্তর, যে এটার ইলেকট্রন বিন্যাস করব, সেখানে আমরা দেখব ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমরা পাবো যে এটার সর্বশেষ ইলেকট্রনটা যেটা ডিতে প্রবেশ করছে সেখানে D9 হয়েছে। তা আমরা জানি D1 থেকে D9 পর্যন্ত হলে সেটা হচ্ছে যে আমাদের অবস্থান্তর মৌল, তার মানে আমাদের কপার হচ্ছে অবস্থান্তর মৌল। এইভাবে আসলে উত্তর দিতে হবে, কেন নয় কেন, দুইটার উত্তরে আমরা একইভাবেই দিব। আমরা আসলে এই যে D1 থেকে D9 এই যুক্তিটা দিয়ে আমরা আসলে এই প্রশ্নের উত্তর দেব। এবং একইভাবে একটু আগে যে প্রশ্ন দেখেছি যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কেন? ব্যাখ্যা করো।
এটাও আমরা এটা দিয়ে ব্যাখ্যা করব যে D1 থেকে D10 পর্যন্ত হলে ডি ব্লক মৌল, আর D1 থেকে D9 হলে সেটা অবস্থান্তর মৌল। এইভাবে ব্যাখ্যা করবো। এইভাবে আমার প্রশ্ন একটা থাকেই, খতে দেওয়ার চেষ্টা করে আর কি। এরপর হচ্ছে অবস্থান্তর মৌলসমূহের কিছু বৈশিষ্ট্য কী কী বলছে। এরা পরিবর্তনশীল যোজ্যতা রয়েছে, জটিল যৌগ গঠন করে, এরা প্যারা চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, রঙিন যৌগ তৈরি করে, প্রভাবক হিসেবে কাজ করে। এদের বেশিরভাগ ধর্মই কিন্তু আমরা আসলে একটু আগেই ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য পেয়ে গেছি বলতে পারি। এখানে একটা কথা বলছে যে আমাদের স্ক্যান্ডিয়াম, এরপরে ওয়েদারে কী বলেছে দেখতে পারবা, জিঙ্ক, এরপরে ক্যাডমিয়াম, মার্কারি, এরা কিন্তু অবস্থান্তর মৌল নয়। এটা এমসিকিউর জন্য একটা হাইলাইটেড বলতে পারো। এরপর আমি যেটা একটু আগে বলে এসেছি যে আসলে প্যারাচুম্বক, প্যারাম্যাগনেটিক, এগুলো একটু আলোচনা করি। একটা হচ্ছে প্যারা, একটা হচ্ছে প্যারো, একটা হচ্ছে ডায়া। তো যেটা প্যারাম্যাগনেটিক, এটা আসলে কি বলছি, বিজোড় ইলেকট্রনযুক্ত সব অবস্থান ধাতুর আয়ন, যেমন হচ্ছে যে এই যে এরা, মানে আমার কারা প্যারাম্যাগনেটিক হয় আসলে, সেটা হচ্ছে যে আমাদের টাইটানিয়াম 3+, ভ্যান্ডিয়াম 3+, ক্রোমিয়াম 3+, এইভাবে এরা হচ্ছে যে আমাদের প্যারাম্যাগনেটিক। এখন পরীক্ষায় তোমার প্যারাম্যাগনেটিক আয়ন, নিচের কোনটি প্যারাম্যাগনেটিক আয়ন এটাও বলতে পারে, অথবা নিচের কোনটি প্যারাম্যাগনেটিক যৌগ সেটাও বলতে পারে। তুমি যখনই দেখবা যে যৌগের মধ্যে আমার টাইটানিয়াম রয়েছে এবং টাইটানিয়াম যোজনী ওই যৌগের মধ্যে আমার 3 পজিটিভ, তাহলে সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। তুমি একটা যৌগ দেখেছো, সে যৌগের মধ্যে ক্রোমিয়াম যোজনী 3, তার মানে তুমি সেটা বলতে পারো যে এটা আমার প্যারাম্যাগনেটিক। আমার এমন আছে শুধু আয়ন দিয়ে প্রশ্ন করবে। এরপর হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক, সেখানে খুবই সহজ, এটা কিন্তু আয়ন না, এটা একেবারে হচ্ছে যে আমাদের মৌল আকারে, যে আমাদের আয়রন রয়েছে, কোবাল্ট রয়েছে, নিকেল রয়েছে। এরপর হচ্ছে ডাইম্যাগনেটিক, গ্রুপ 1 এবং গ্রুপ 2 সব ধাতুর আয়ন ডাইম্যাগনেটিক হয়, কারণ এসব আয়নে অষ্টক সেট পূর্ণ থাকে। মানে তোমার যখন এই আয়নগুলো তুমি সেট করাবা, যেমন এখানে যখন তুমি স্ক্যান্ডিয়াম 3 পজিটিভ দিছো, তার মানে এর কিন্তু সর্বশেষ যোজনী ইলেকট্রন কিন্তু যে 8টা আসে, 8টা হয়ে গেছে, মানে অষ্টকপূর্ণ হয়ে গেছে বলে আসলে এরা কিন্তু ডাইম্যাগনেটিক। এই যে জিঙ্ক 2 পজিটিভ দিছি, 2 পজিটিভ দেওয়ার কারণে তারা অষ্টক পরিপূর্ণ হয়ে গেছে, তার মানে সে ডায়াম্যাগনেটিক। তো এইভাবে আসলে অপশনগুলো মনে রাখতে হবে, কারা ডায়াম্যাগনেটিক, কারা প্যারাম্যাগনেটিক, কারা প্যারাম্যাগনেটিক। আমরা সর্বশেষ ব্লক নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের ব্লক মৌল বা তাদের বৈশিষ্ট্য। এটা হচ্ছে 27টা মৌল থাকবে বলছে, সাধারণত এরা ল্যান্থেনাইট এবং হচ্ছে অ্যাক্টিনাইট দুটি সিরিজে বিভক্ত। দুটো সিরিজে টোটালি আছে আমার 30টা মৌল, কিন্তু 30টার মধ্যে 3টা ব্যতীত বাকি 27টা হচ্ছে যে আমার ব্লক মৌল। তো এরপর আমি যেখানে লাগ দিয়েছি সেগুলি একটু মনে রাখলে চলবে। এরা অবশ্যই বিদ্যুৎ পরিবাহী, তাপ পরিবাহী, গলনাঙ্ক স্থিরাঙ্ক বেশি অবশ্যই। এদের প্রধান ও অধিক স্থায়ী জারণ অবস্থা হচ্ছে 3। কেন? কারণ আমার এই যে আমি অ্যাক্টিনাইট সারি এবং ল্যান্থিনাইট সারির কথা বলতেছি, আসলে সিরিজের কথা বলতেছি, এরা কিন্তু গ্রুপ 3 থেকে আসলে সৃষ্ট হয়েছে। এই জন্য এদের জারণ সংখ্যা কিন্তু 3 বা অধিকতর, এটাই স্থায়ী বলা চলে আর কি। এরপরে আসলে বাকিগুলো এতটা জরুরি না। আমরা সর্বশেষ যদি বলি, এটার আসলে ধর্মাবলীগুলো বা বৈশিষ্ট্যগুলো কী কী। বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এরা তেজস্ক্রিয় মৌল, বাতাসের সংস্পর্শে মলিন ও কম সক্রিয় হয়। মানে বাতাসে আনলে পরে একেবারে যে বিক্রিয়া করে উড়াই ফেলবে এমন না, এরা খুবই কম বিক্রিয়া করে বা সক্রিয় হয়। এদের অনেক আইসোটোপ রয়েছে, নিঃসন্দেহে যেহেতু এরা ভারী মৌল বলতে পারি আমরা, সেক্ষেত্রে এদের আইসোটোপও অনেক বেশি, গলনাঙ্ক স্থিরাঙ্ক অনেক বেশি বা ভালোই থাকে। এরপর হচ্ছে যে যৌগসমূহ আমার হচ্ছে যে বেশি ক্ষারীয় হয় আর কি। এইভাবে এগুলো মনে রাখতে হবে, বাকি যেটা এতটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, তো এইভাবে আজকের আলোচনা এই পর্যন্ত, যে আমরা আসলে ডি ব্লক এবং ব্লক নিয়ে আলোচনা করেছি এবং সেটা অবশ্যই শেষ করে ফেলবা। আমি চেষ্টা করবো যে এগুলোর পিকগুলো একটু দিয়ে দিতে, যাতে নোট করতে সুবিধা হয়। এবং নেক্সট ডে থেকে আমরা আসলে আবারও নোট ভিত্তিক যে আলোচনা, মানে আমি নোট করে তারপরে আলোচনা করব, সেটা হবে। তবে চেষ্টা করবো যে এইভাবে প্রতিদিনই পড়াগুলো কভার করে ফেলার। ওকে।